এই মুহূর্তে চোখ রেখেছেন আপনাদেরই প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলো সরাসরি পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। যারা নতুন এসেছেন, প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের সংবাদ দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন সংবাদগুলো প্রত্যেকদিন সবার প্রথমে দেখবার জন্য। যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালালো আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোর্দো, নাতানজ এবং ইসফাহানে অবস্থিত 3টি পারমাণবিক কেন্দ্রে সফলভাবে ভয়াবহ হামলা চালিয়েছে। ভারতীয় সময় শনিবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, আমেরিকা ইরানের 3টি পরমাণু গবেষণা কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের ওই 3 পরমাণু গবেষণা কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মার্কিন সেনা। অন্য কোনো দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি, আর কোনো সেনার পক্ষে এটা সম্ভব হতো না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, এবার শান্তির সময়। মার্কিন যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, এখন শান্তির সময়। তার হুঁশিয়ারি, ইরানের আর বেশ কয়েকটি জায়গায় আমেরিকার নিশানা সেধে রেখেছে। ইরান যদি শান্তির পথে না ফেরে তাহলে ফলাফল ভয়াবহ হবে। আমেরিকা এবার দ্রুততার সঙ্গে প্রাণঘাতী হামলা চালাবে। সূত্রের খবর, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এদিকে মার্কিন হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরান। তবে তেহরানের দাবি, হামলা প্রত্যাশিত ছিল এবং তাতে বিশেষ ক্ষতি হয়নি ইরানের। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই ট্রাম্প জানিয়েছিলেন, ইরানকে পরমাণু অস্ত্র গবেষণা বন্ধের জন্য 2 সপ্তাহ সময় দিতে চায় আমেরিকা। কিন্তু সেই সময়সীমার অনেক আগে ইরানে ভয়াবহ হামলা চালিয়ে তা ধ্বংস করে দিল মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা যে ঘনীভূত হচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে ইরান জানাচ্ছে, এর জবাব আরও ভয়ঙ্কর হবে। আমেরিকার হানার পর রণহুঙ্কার ইরানের। আশঙ্কা সত্যি করে ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা। তেহরানের 3 পারমাণবিক গবেষণা কেন্দ্রে বোমা মেরেছে তারা। এর প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর, সাফ জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। সেই দেশের সরকারি প্রচার মাধ্যমের দাবি, প্রত্যেকটি মার্কিন নাগরিক ইরানের টার্গেট। এবার আমেরিকা যে লড়াই শুরু করেছে, ইরান তা শেষ করবে। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বলে আশঙ্কা আন্তর্জাতিক কূটনৈতিক মহলের। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পাজেশকিয়ান। তার কথা, ইহুদি রাষ্ট্র তার বন্ধুদের ক্রমাগত হামলার জবাব দেওয়া হবে। এর প্রত্যুত্তর হবে ভয়ঙ্কর। দেশের মাটিতে আমেরিকার হামলাকে অপরাধমূলক আচরণ তমকা দিয়েছে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের বার্তাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল। টেলিভিশনের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, এখন থেকে প্রত্যেকটি মার্কিন নাগরিক এবং সেনা কর্মী আমাদের বৈধ লক্ষ্যে পরিণত হবে। এই যুদ্ধ এখনই শুরু হয়েছে। মিস্টার ট্রাম্প, এখন আপনি শান্তির কথা বলছেন, আমরা এমনভাবে জবাব দেব যাতে আপনি বুঝতে পারেন বেপরোয়া কাজের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশনের মতকে সেই দেশের প্রশাসনের মত হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল। আর সেটা হলে 3য় বিশ্বযুদ্ধের ডঙ্কা যে বেজে যাবে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে ইরানের হামলার আশঙ্কায় আমেরিকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে ইরানের পাশে দাঁড়ালো সোনিয়া গান্ধী। ইসরায়েলের হামলা একতরফা, আইন বিরুদ্ধ। ইরানের পাশে দাঁড়িয়ে নীতিভ্রষ্ট মোদী সরকারকে তোপ সোনিয়া গান্ধীর। ইসরায়েল ইরান সংঘাতে এখনও কম বেশি নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার। শুধু শান্তির বার্তা ছাড়া মোদী সরকার কারো পক্ষ নিয়ে কোনো রকম বার্তা দেয়নি। কিন্তু কেন্দ্রের এই মৌন অবস্থানকে নীতি বিরুদ্ধ, কাপুরুষোচিত বলে তোপ দেগে দিলেন কংগ্রেসের প্রাক্তন চেয়ারপারসন সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধী সাব জানিয়ে দিলেন, ইসরায়েল ইরানের সাধারণ জনগণের ওপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা আইন বিরুদ্ধ। ভারত সরকারের উচিত এই নিয়ে নীরবতা ভঙ্গ করা। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে সরকার নীরব থাকলেও কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন সোনিয়া গান্ধী। হিন্দু পত্রিকায় লেখা একটি প্রবন্ধে স্পষ্ট বলে দিয়েছেন তিনি, ইরান আমাদের পুরনো বন্ধু। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, ইরানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। সোনিয়া গান্ধী মনে করে দিয়েছেন, অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই লড়াইয়ে কংগ্রেস যে ইরানের পাশে সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সোনিয়া গান্ধী। এরপরেই মধ্যপ্রাচ্য ইস্যুতে ভারত সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, গাজা এবং ইরানের এই মানবিক সংকটে নয়াদিল্লির নীরবতা আমাদের নৈতিক
কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী। এতে শুধুই মধ্যপ্রাচ্যে ভারত কণ্ঠস্বর হারাবে তাই নয়, এটা আমাদের নৈতিকতার সঙ্গে আপোস করা। যদিও কংগ্রেস সভানেত্রী বলছেন এখনও দেরি হয়ে যায়নি, নয়াদিল্লির উচিত এখনই মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলানো। আর কোনোভাবেই চালু করব না, ওরা শুকিয়ে মরুক। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি অমিত শাহের। সিন্ধু জলচুক্তি আর কখনোই চালু করা হবে না, কারণ প্রতিবেশী দেশটি চুক্তির শর্তাবলী লঙ্ঘন করেছে। ওরা এবার শুকিয়ে মরুক। সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি একতরফা হবে, বাতিল করা যায় না, তবে তা স্থগিত করার অধিকার রয়েছে। আমরা তাই করেছি। দুই দেশের শান্তি অগ্রগতির জন্য এই চুক্তির সূত্রপাত হয়েছিল, কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছে পাকিস্তান, তাই আর কোনো রাস্তা নেই। পহেলগাঁও হামলার নিন্দা করে অমিত শাহ বলেন, বৈশরণে নির্মমভাবে পর্যটকদের হত্যা করা হয়েছে। কাশ্মীর উন্নতির পথে এগোচ্ছিল। উপত্যকার শান্তি বিঘ্নিত করতে, কাশ্মীরের যুবকদের লক্ষ্যভ্রষ্ট করতে এই পরিকল্পিত হামলা পাকিস্তানের। ভারতও তাই এর কড়া জবাব দিতে দেরি করেনি। তবে কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে, পর্যটকরা ফিরছে। এটি যথেষ্ট ইতিবাচক বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হোক নোবেল পুরস্কার। নোবেলের জন্য ট্রাম্পের নাম মনোনীত করল এবার পাকিস্তান। তলে তলে কি বন্ধুত্ব বাড়িয়েই চলেছে পাকিস্তান এবং আমেরিকা? সম্প্রতি কয়েকটি ঘটনায় তেমনই অনুমান ওয়াকিবহাল মহলের। বিশেষ করে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এরই মাঝে ইসলামাবাদ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল, যাকে ঘিরে জল্পনা চলছে গোটা বিশ্বে। এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই শান্তিতে তাকে নোবেল দেওয়ার প্রস্তাব রেখেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেলে মনোনীত হবার বিষয়ে শনিবার একটি বিবৃতি জারি করেছে পাকিস্তান। তারা জানিয়েছে, ক্রমবর্ধমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে অসাধারণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কৌশলে তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে সমঝোতা করিয়েছে। যুদ্ধে পরিস্থিতির খুব দ্রুত অবনতি হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এর ফলে বৃহত্তর সংঘাত এড়িয়েছে ভারত পাকিস্তান। লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে। তাই নোবেলের শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য পাওয়া উচিত বলে মনে করছে পাকিস্তান সরকার। নিরাপত্তায় বিরাট বড় গাফিলতি। এয়ার ইন্ডিয়ার 3 উচ্চপদস্থ আধিকারিককে অপসারণের নির্দেশ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর কড়া পদক্ষেপ করল ডিজিসিএ। নিরাপত্তার গাফিলতিতে এয়ার ইন্ডিয়ার 3 উচ্চপদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা। সূত্রের খবর, বিমানের ক্রুদের রস্টারিং সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে ওই 3 আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ওই 3 আধিকারিকের নাম হলো চূড়া সিং, পিঙ্কি মিত্তাল এবং পায়েল অরোরা। শনিবার ডিজিসিএ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, বিমান কর্মীদের নিরাপত্তা ওই 3 আধিকারিকের বিরুদ্ধে একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে। তাই এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে বিমান সংস্থাকে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিসিএ। প্রসঙ্গত, গত 12 জুন দুপুরে টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত 241 জনের মর্মান্তিক মৃত্যু হয়। জীবিত অবস্থায় একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরই মাঝে এয়ার ইন্ডিয়ার 3 আধিকারিকের অপসারণ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ বিজেপি জওয়ানের। ফ্ল্যাগ মিটিংয়ের পর বাংলাদেশে ফেরালো বিএসএফ। উত্তেজনার আবহে সৌজন্য দেখালো ভারত বাংলাদেশ সীমান্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বয়রাঘাট এলাকায়। সৌজন্য দেখিয়ে বিজেপি জওয়ানের বিরুদ্ধে কোনো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক বিজেপি জওয়ান আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতে প্রবেশ করে। যে এলাকা থেকে ওই জওয়ান ভারতে প্রবেশ করে সেখানে কোনো কাঁটাতার নেই, পাশাপাশি বর্ষার কারণে লম্বা লম্বা ঘাস রয়েছে। অনুমান সেই ঘাসে পথ হারিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন ওই বিজেপি জওয়ান। চাঁপাই নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী একটি গ্রামে টহলরত জওয়ানটি ভারতে প্রবেশ করার পর সীমান্ত এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা তাকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসেন। এরপর বিএসএফ এর তরফ থেকে বিজেপির ওই জওয়ানকে অন্য একটি ক্যাম্পে নিয়ে আসা হয়। গোটা ঘটনাটি বাংলাদেশকে জানানো হয়। কয়েক ঘন্টা পর দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর আধিকারিকরা ফ্ল্যাগ বৈঠক করেন। বিএসএফ সূত্রে খবর, শনিবার সন্ধ্যে নাগাদ ওই বিজেপি জওয়ানকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। এক নজরে দেখে নেব ওয়েদার রিপোর্টটি। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ কেমন থাকবে আবহাওয়া আগামী বেশ কয়েকদিন, বিস্তারিত জেনে নেব। আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিমি বেগে
ঝোড়ো হাওয়া বইতে পারে। 25 জুন সমুদ্রে ঝোড়ো আবহাওয়া থাকতে চলেছে। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, সেই কারণেই এ বৃষ্টিপাত। রবিবার এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কোথাও কোথাও হাওয়ার বেগ আরও বেশি থাকতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলিতে। মঙ্গলবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 25 জুন সমুদ্র সংলগ্ন উপকূল অঞ্চলে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সেই জন্যে আপাতত সমুদ্র যেতে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহে ভারী বর্ষণের সম্ভাবনা, তা চলবে মঙ্গলবার পর্যন্ত। অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা নিয়ে বড় সুখবর মুখ্যমন্ত্রীর। বাড়ছে ভাতা নির্বাচনের আগে। ভোটমুখী বিহারে খয়রাতির উপর ভরসা নীতিশ কুমারের। সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতায় বয়স্ক বিশেষভাবে সক্ষম বিধবাদের জন্য মাসিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের শাসক দলের। আগে পেনশন বাবদ তারা মাসে পেত 400 টাকা, সেটা বেরিয়ে এবার করা হলো 1100 টাকা, অর্থাৎ এক ধাক্কায় 700 টাকা বাড়ছে পেনশন। জুলাই থেকে ওই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শনিবার সামাজিক মাধ্যমে সিদ্ধান্ত জানিয়েছেন নীতিশ কুমার। তিনি বলেন, বর্ধিত পেনশনের ফলে রাজ্যের প্রায় 1,09,69,255 জন উপকৃত হবেন। প্রতি মাসে 10 তারিখের মধ্যে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।